নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের শান্ত সম্প্রচার এক্স ফ্যাক্টর। আমেরিকা, ইসরায়েল এবার ইরানের তেলের ভান্ডার পেতে একেবারে মরিয়া হয়ে গিয়েছে। ইরান যেহেতু মোল্লাদের দেশ, তাই এদেশের ভক্তকুলের আনন্দের আর সীমা নেই। এ রাজ্যেও মুসলমানদের নাম ভোটার তালিকায় ঝুলিয়ে রাখা হয়েছে। খুব খুশি এ রাজ্যের ভক্তবৃন্দ। দুনিয়া জুড়ে মুসলিমদের ওপর অত্যাচার বাড়ছে। ইসরায়েল আর মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসনে মোদি তখন মুজরা করছেন। রাশিয়া থেকে সস্তায় তেল কিনলে যদি মার্কিন সরকার আমাদের ওপর ট্যাক্স বসায়, আমরা মার্কিন বাজার ছেড়ে অস্ট্রেলিয়া বা চীনের বাজারের দিকে ঝুঁকে পড়ছি না কেন? কেনই বা মার্কিন কৃষি পণ্যে 0% ট্যাক্স আমাদের নিতে হয়? আমাদের কৃষির বাজারকে কেন মার্কিনীদের কাছে খুলে দিয়েছি আমরা? সবটাই কি ওই এপস্টিন ফাইলের ভয়? বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী তিনি মানসি সোনি এবং চীনে গিয়ে মোদীর প্রমোদ ভ্রমণ নিয়ে যা বলেছেন, মোদীর যে প্রমোদ ভ্রমণগুলো হতো চীনে, তা নিয়ে যা বলেছেন এতদিন পর্যন্ত, তার বিরুদ্ধে বিজেপি সরকার কোনো ব্যবস্থা কেন নিতে পারছে না? তাহলে কি ধরেই নিতে পারি আমরা সুব্রমণিয়াম স্বামীর ভবিষ্যৎটাও ওই জাস্টিস লোয়া বা বিপিন রাওয়াতের মতোই হবে? ইরানের ওপর আক্রমণের বিরুদ্ধে ইসরায়েল বা আমেরিকার বিরুদ্ধে ভারত রাগ কাটছে না কেন? শুধুই কি এপস্টিন ফাইল? ইসরায়েল থেকে ড্রোন, সমরাস্ত্র, পেগাসাস কেনার আসল রহস্য ইসরায়েল কি ফাঁস করে দেবে? এইসব প্রশ্ন করা যাবে না, বুঝলেন? এইসব প্রশ্ন করলেই আপনি দেশদ্রোহী, আপনি পাচাটা। মমতা ব্যানার্জি শুধু একটা পেন ড্রাইভের কথা উল্লেখ করেছিলেন একটা সভায়, ব্যাস। মেজ খোকা থেকে মোটা ভাইয়ের মুখে কুলুপ। কয়লা চুরি, বালি চুরি, গরু পাচার নিয়ে একটাও শব্দ নেই এখন একটাই জপমালা, ঘুষপেটিয়া। প্রাথমিক ভোটার লিস্ট আসার পর থেকেই রোহিঙ্গা শব্দটা বিজেপি আর উচ্চারণ করছে না। কোন নেতার মুখে রোহিঙ্গা শব্দটা শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে ঘুষপেটিয়া। এখন যে 60 লাখ মানুষকে হয়রান করতে ওই অ্যাডজুডিকেশনের তালিকায় ঝুলিয়ে রাখা হয়েছে, এখন তাদেরকেই ঘুষপেটিয়া বলে দেওয়া হচ্ছে। তাতে যেমন মতুয়া এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন, প্রায় সমপরিমাণ মুসলিমদেরও নাম আছে। এই মুসলমানদের সংখ্যাটা প্রায় 30 লাখের কাছাকাছি। আর হ্যাঁ, বিজেপির কাছে এই 30 লাখ মুসলমানই হলো আসলি ঘুষপেটিয়া। একটা ত্রুটি স্বীকার করে নি, আজ সকালের অনুষ্ঠানে আমাদের একটা তথ্যগত ভুল রয়ে গিয়েছে। আমরা বলেছিলাম তৃণমূলের সাথে বিজেপির ভোটের ফারাক 10% ছিল, সেটা কমে 6% হচ্ছে। আসলে সেটা বেড়ে হবে 16%। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা চাইছি। যারা এখনো যাদের নাম ঝুলে আছে, তারাই হচ্ছে আসলি ঘুষপেটিয়া। এই প্রচারটাও কিন্তু চলবে নমিনেশন দাখিলের দিন পর্যন্ত। তারপর যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, তখন হয়তো ঘুষপেটিয়া শব্দটাও তাদের ভুলতে হবে। রাজ্যের, দেশের, বিদেশের মুসলমানেরা সবাই খারাপ, সবাই সন্ত্রাসবাদী। আর হিন্দুদের মধ্যে যারা বিজেপিকে সমর্থন করে, একমাত্র তারাই হলো দেশপ্রেমিক। আর যে হিন্দুরা বিজেপিকে সমর্থন করে না, তারা দেশপ্রেমিক নন, তারা হচ্ছেন দেশদ্রোহী। এইরকম একটা ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা দীর্ঘদিন ধরে টেলিভিশন এবং কিছু সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে চালানোর চেষ্টা চলছে রাজ্য জুড়ে। এই কাজে 30-35% সফলও তারা হয়েছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে তারা সফল হয়েছে যে যারা বিজেপির পক্ষে কথা বলবে, যারা বিজেপি সরকারের পক্ষে কথা বলবে, তারা হচ্ছে দেশপ্রেমিক বা তারা হচ্ছে দেশভক্ত। আর যারা বিজেপির বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, অমিত শাহের বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলবে, তারা হচ্ছেন দেশদ্রোহী। কিন্তু তারা এখনো, বিজেপি এত ন্যারেটিভ চালানোর চেষ্টা করছে সারা দেশে, দীর্ঘ 14 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 11-12 বছর হয়ে গেল। কিন্তু দেশের 100% মানুষকে এখনো কিন্তু কনভিন্স তারা করতে পারেননি। 100% মানুষ এটা বিশ্বাস করে না যে যারাই বিজেপির সমর্থক, মোদীর সমর্থক, তারাই শুধুমাত্র দেশভক্ত আর বাকিরা দেশদ্রোহী। এটা কিন্তু 100% মানুষ বিশ্বাস করেন না। মেরে কেটে 40% মানুষ হয়তো বিশ্বাস করলেও করতে পারেন। আমেরিকা রাত পাগল একটা প্রেসিডেন্ট আছে, এবার সে কিউবাকেও গিলে ফেলতে চাইছে। বিশ্বের সব ব্যাপারে মাথা ঘামানো এই দেশের কমিউনিস্টদের কোনো প্রতিক্রিয়া কোথাও দেখেছেন কি? ইরানে শয়ে নিরাপরাধ মানুষের মৃত্যুর মিছিল নিয়ে মীনাক্ষী, শতরূপ, সৃজনদের মৌনতাটা কি হাইলি সাসপিশিয়াস মনে হচ্ছে না? যারা ভেনেজুয়েলায় কিংবা আর্জেন্টিনায় বা ইথিওপিয়ায় বন্যা হলে চোখের জলে ভেসে যায়, তারা ইরানের মুসলমানদের হত্যা নিয়ে কেন চুপ করে বসে থাকে? একটা সর্বভারতীয় দল সিপিএম আর একটা সর্বভারতীয় দল কংগ্রেস
আর বিশ্বের তথাকথিত বৃহত্তম রাজনৈতিক দল নাকি বিজেপি, এরা সম্মিলিত বয়ান দিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করছে না কেন? ইরানের সাথে এই যুদ্ধে ভারতের এই নীরবতা ভারতকে কি আদৌ কোনো মাইলেজ দেবে? ভারতের হাতে থাকা ভারতের যে বন্দরটি আছে তার নাম হচ্ছে চাবাহার। এটা ইরানে হলো বন্দরটি নিয়ন্ত্রণ ভারত সরকারের। এই চাবাহার বন্দর আমেরিকা দখল নেবেই, আজকে হোক বা কালকে। কয়েক হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়বে ভারত। তাছাড়া পাকিস্তানের নৌবাহিনীর যে গতিবিধি তার উপরে নজর রাখাও তখন মুশকিল হয়ে যাবে। রাশিয়া থেকে সস্তায় তেল কিনলেও সেই তেল আমরা ভারতীয়রা কিনে দেশের মানুষকে সস্তায় তেল দিইনি। উপসাগরীয় এলাকায় অস্থিরতার জোরে ইরান, ইরাকের এবং সৌদি আরবের তেলের দাম প্রায় দ্বিগুণ হতে চলেছে। রাশিয়া থেকে সস্তায় তেল কিনলে আমেরিকা বকে দেবে, তাই দ্বিগুণ দামেই তেল কিনতে হবে এবার ভারতকে। জিনিসপত্রের দাম আরো আগুন হবে, টাকার দাম আরো কমে যাবে। উপসাগরীয় অস্থিরতার ফলে গরুর মাংস রফতানি কমবে, যা এখন বিশ্বে ভারতের স্থান ব্রাজিলের ঠিক পরেই। শুধু গরুর মাংস কেন, ভারতের সব রফতানিতেই ভাটা একটা দেখা যাবে বা দেখা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। উপরন্তু মধ্যপ্রাচ্যে কাজ করতে যাওয়া লক্ষ লক্ষ ভারতীয়দের চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাতে হচ্ছে। তাদের ফিরে আসতে হবে দেশে। ফলশ্রুতিতে দেশের বেকারত্বের হার আরো বাড়বে। তাই এই মুহূর্তে ভারতের এই যুদ্ধ বন্ধের জন্য কড়া একটা বিবৃতি দেওয়া উচিত। যেখানে মোদী সারা বিশ্বের বিশ্বগুরু, তখন মোদীর উচিত সবার আগে সোচ্চার হয়ে ওঠা। আমরা প্রত্যাশা করেছিলাম মোদী এরকম করবেন, কিন্তু উনি যে কেন্দ্রর মতন গুটিয়ে যাবেন আমরা তখনই বুঝেছিলাম যখন সাম্প্রতিক এই পাক ভারত যুদ্ধের বিরতি ঘোষণা ট্রাম্প একতরফা ভাবে করে দিয়েছিল টুইট করে। আর এক্সট্রিম ফাইট তার কয়েকটা পাতা মাত্র বাইরে বেরিয়েছে, সবকিছু বেরোয়নি এখনো। মাত্র কয়েকটা অংশ বাইরে বেরিয়ে আসার পরেই বিশ্বগুরুর 56 ইঞ্চির ছাতিটা গুটিয়ে এখন 6 ইঞ্চিতে হয়ে গিয়েছে। সারা বিশ্বের কাছে ভারতের অবস্থান রীতিমতো লজ্জাজনক। ভারতের প্রধানমন্ত্রী সারা বিশ্বের কাছে হাসির খোরাক। প্রতিবেশীরা সবাই এখন আমাদের শত্রু। চীন ভারতের ভূখণ্ড একটু একটু করে দখল করে নিচ্ছে। দেশের মানুষের হাতে কাজ নেই, উল্টে জন্ম থেকে মরবার দিন পর্যন্ত প্রতি পদে ট্যাক্স আর ট্যাক্সের ওপরে সারচার্জ বসিয়ে নিঃস্ব করে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। আর একের পর এক সরকারি সংস্থাগুলোকে দুজন ব্যবসায়ী কাজে বিক্রি করে দিয়ে বড়লোক করে দেওয়া হচ্ছে তাদের। ধর্মের আফিম খাইয়ে রাজ্যে রাজ্যে ভোট চাওয়া হচ্ছে। তাতে কাজ না হলে ইডি সিবিআই কে কাজে লাগানো হচ্ছে। আর তাতেও কাজ না হলে ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষের ভোট দেওয়ার গণতান্ত্রিক হাতিয়ারটুকুকেও কেড়ে নিয়ে রাজ্য সরকার দখল করতে মরিয়া তারা। দেশের নির্বাচন কমিশন তারা এখন বিজেপির টুলসে পরিণত হয়েছে। বিজেপি যেমন বলছে তেমন তারা করছে। এই তো আমরা দেখতে পাচ্ছি। এর নাম গণতন্ত্র হতে পারে কখনো? Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আসলে দেশের প্রতিটি মানুষ মাত্র 4টে গুজরাটির জন্য বিপর্যস্ত হয়ে আছে। 4টে গুজরাটির জন্য অসহায়। দুজনের হাতে চূড়ান্ত প্রশাসনিক ক্ষমতা আর বাকি দুজনের হাতে চূড়ান্ত আর্থিক ক্ষমতা। প্রশাসন আর অর্থকে নিজেদের পকেটে পুরে ফেললে দেশবাসীর হাতে ভোট দেওয়ার অধিকার ছাড়া আর কি বা থাকে। এবার সেই অধিকারকেও খর্ব করতে উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশনের মাধ্যমে। প্রতি 100 জন যুবকের মধ্যে 43 জনের হাতে কোনো কাজ নেই। তারা উপার্জন করবেন সেই উপায় নেই তাদের। আমেরিকার জন্য কৃষি পণ্যের বাজারকে খুলে দেওয়া হয়েছে। আমেরিকা তার দেশের কৃষকদের বিভিন্নভাবে ভর্তুকি দেয়।
নানা রকম ছাড় দেয়। তাই আমেরিকার কৃষি পণ্য সস্তা, আর সেই পণ্য আমেরিকা থেকে ভারত পর্যন্ত উজিয়ে নিয়ে এসেও যে দামে বিক্রি হবে ভারতীয় কৃষি পণ্যের দাম তার চেয়ে অনেক বেশি। ভারতে কৃষি ঋণে চড়া সুদ, সারের উপর চড়া ট্যাক্স, কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুতের মাসুল চড়া, সেচ বা চাষের কাজে ব্যবহার হওয়া পেট্রোল ডিজেল তার দামে কোনো ছাড় নেই। এর ফলে কৃষি উৎপাদনের খরচ ভারতে আমেরিকার চেয়ে অনেক গুণ বেশি। সস্তায় আমেরিকার কৃষি পণ্য ভারতে ঢুকলে ভারতীয় চাষিদের পণ্য কেই বা কিনবে বেশি দাম দিয়ে? দেশের অর্থনীতির যে মেরুদণ্ড সেই কৃষি, এবার সেই মেরুদণ্ডটাকেও ভেঙে দিয়েছে মোদি সাহেরা। ভেঙে দিয়েছে, ভাঙছে না, ভেঙে গেছে অলরেডি। সব মিলিয়ে ভারতীয় অর্থনীতি মায়ের ভোগে। বৈদেশিক নীতির কারণে ইসরায়েল ছাড়া কাউকে আর বন্ধু দেশ বলে ভাবতে পারছি না আমরা। শ্রবণীমির শিল্প স্থাপন যে কতকাল এদেশে হয়নি তার কোনো ইয়ত্তা নেই। কর্মসংস্থান এখন কলকারখানা হচ্ছে না, কর্মসংস্থান কোথাও হচ্ছে না। কলকারখানা কেন, কোথাও হচ্ছে না। এখন কর্মসংস্থান মানে কি? হয় ক্যাব ড্রাইভার, নয় অটো চালক, নয় ফুড ডেলিভারি, নয়তো ই কমার্সের ডেলিভারিতেই হচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংস্থায় নিয়োগ বন্ধ হয়েছে সেদিন থেকে, যেদিন থেকে বিজেপি এই দেশে ক্ষমতায় এসেছে। কোন রাষ্ট্রায়ত্ত সংস্থায় প্রচুর শূন্যপদ থাকা সত্ত্বেও কোনো শূন্য পদে নিয়োগ হচ্ছে না। দেশের আভ্যন্তরীণ সামাজিক যে সমীকরণ, সেই হিন্দু মুসলমান বিভাজনের ফলে তা অনেকটাই বদলে গিয়েছে। তাহলে এই দেশটা গাড্ডায় যাবার আর বাকিটা রইল কি বলতে পারেন? যেদিন থেকে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, ওই বিশাল আকৃতির প্যাটেলের মূর্তি আর রাম মন্দির ছাড়া উল্লেখযোগ্য কিচ্ছু হয়নি। একজন মানুষ এই দেশে যদি জন্মায় এবং জন্মানোর পর সে যদি 100 টাকা রোজগার করে না, সরকার তার থেকে বিভিন্ন বিষয়ে ট্যাক্স বাবদ 43 টাকাই কেটে নেয়। 100 টাকা কষ্ট করে আপনি রোজগার করছেন, 43 টাকা সরকার বিভিন্ন রকম ট্যাক্সের মাধ্যমে কেটেই নিচ্ছে। এত ট্যাক্স কেটে নেওয়ার পরেও নতুন কোনো ইউনিভার্সিটি, নতুন কোনো হাসপাতাল হয়েছে? সড়ক হয়েছে, কিছু রাস্তাঘাট হয়েছে, কিন্তু সেই সড়ক ব্যবহার করলে কয়েক কিলোমিটার অন্তর অন্তর তাতেও টোল ট্যাক্স দিতে হচ্ছে। ভারতের যে অবস্থান ছিল, অর্থাৎ ভারত একটা ওয়েলফেয়ার স্টেট হিসেবে পরিগণিত হতো, তাতে 200 বছর ইংরেজ শাসনের পরেও কিন্তু তার ফলে ওয়েলফেয়ার স্টেট হওয়ার ফলে ভারত সব দিক থেকে একটু একটু করে এগিয়ে আসছিল, একটু একটু করে স্বাবলম্বী হয়ে উঠছিল। ঠিক তখনই দুই গুজরাটির হাতে চলে গেল এই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবার একচ্ছত্র অধিকার। তারপর শুধু পতনের শব্দ। টাকার দামে পতন, বৈদেশিক নীতিতে পতন, আর ঊর্ধ্বমুখী হচ্ছে সোনার দাম, আলু পটলের দাম, ঊর্ধ্বমুখী হচ্ছে বেকারের সংখ্যা, ওষুধপত্র, মোবাইলের রিচার্জ। নাজেহাল দেশের মানুষ। আর গুজরাটি বাবুরা 5 কোটির গাড়িতে চাপেন, 850 কোটি প্লেনে চাপেন, 4 লাখের মাশরুম খান, আর 3 ঘন্টা অন্তর দামি দামি পোশাক বদল করে দিব্যি কাটিয়ে দিচ্ছেন রসে বসে। পাকিস্তানে বিনা নেমন্তন্নে চলে যাচ্ছেন, কোথাও গিয়ে আবার মুজরা নেচে আসছেন, আর 20% মুসলমান দেখিয়ে 78% হিন্দুদের ভয় দেখাচ্ছেন হিন্দুত্ব খতরে মে আয় বলে। আর কিছু গামবাট হিন্দু আছে, তারাও বিশ্বাস করছেন বারবার যে হিন্দুত্ব নাকি খতরে মে, তারা ভোটও দিচ্ছেন। আর যেসব রাজ্যের হিন্দুরা সচেতন, সেই সব রাজ্যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোট জেতার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে এই গুজরাটি বাবুরা। ভাবছেন এর জন্য শুধু বিজেপি দায়ী? না, এর জন্য শুধু বিজেপি দায়ী নয়, এসবের জন্য দায়ী মূলত কংগ্রেস। হ্যাঁ, ঠিক শুনছেন, দেশের প্রতি 100 জন মানুষের মধ্যে 40 জন এই গুজরাটিদের প্রতি মোহাচ্ছন্ন, আর বাকি 60 জন কিন্তু চায় না এই গুজরাটিরা রাজ চালাক সারা দেশে। দেশের প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেস এই 60% মানুষকে এক ছাতার তলায় নাই আনতে পারার দায় কংগ্রেসকেই তো নিতে হবে। নিজেদের জমিদারি বজায় রাখতে বারবার ব্যর্থ হওয়ার পরেও বিরোধীদের যে জোট, সেই জোটের নেতৃত্ব দেওয়ার অধিকারটা তাদেরই চাই। আঞ্চলিক দলগুলো থেকে কেউ নেতৃত্ব দিলে কংগ্রেসের ইগোয় লাগবে। তাই বিজেপির পাল্লায় পড়ে এদেশ মায়ের ভোগে যায় তো যাক, নিজেদের জমিদারিটা যেন বজায় থাকে। বছরে 4 বারের বিদেশ ভ্রমণ যেন ব্যাহত না হয়। কংগ্রেসের এই মানসিকতার কারণেই বিজেপি হয়তো আরো কয়েকটা দশক এদেশে রাজত্ব করবে। অথচ যাদের কাছে গিয়ে বিজেপি বারবার পর্যদুস্ত হয়, সেই মমতা ব্যানার্জি কিংবা স্ট্যালিনদের হাতে বিরোধী জোটের ব্যাটন তুলে দেবে না কংগ্রেস কিছুতেই। এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের মতামত জানতে চাইছি, ভীষণভাবে জানতে চাই আপনাদের মতামত। কমেন্টে লিখে জানান আপনার মতামত। আমরা সাগ্রহে অপেক্ষা করছি আপনার মূল্যবান কমেন্টটার জন্য।
আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল সকাল 9টায় আমাদের থার্ড আই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, নমস্কার।